জামাত বিএনপির কেমন সংঘর্ষ চলতেছে, জামাত বিএনপি সংঘর্ষ। শেরপুরে বিএনপির যে পরিকল্পিত তারেক জিয়ার নির্দেশে যে বিএনপির সন্ত্রাস, বিএনপি যে তারেক জিয়ার আই হ্যাভ এ প্ল্যান, সেই আই হ্যাভ এ প্ল্যানের যে ইমপ্লিমেন্টেশন, মানুষ হত্যা করা, নারী নির্যাতন করা। প্রিয় দর্শক, আজকের আলোচনায় যাওয়ার আগে যে তিনটি প্রধান খবর এই মুহূর্তে পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলেছে সেগুলো এক নজরে দেখে নিন। আজকের প্রথম বড় ব্রেকিং, তারেক রহমানের ঘোষণা, আই হ্যাভ এ প্ল্যান। একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। শেরপুর 3 আসন ঝিনাইগাতি এবং শ্রীবর্দী উপজেলা নিয়ে গঠিত এই উপজেলার জামাতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে বিএনপির সন্ত্রাসীরা। বিএনপির বিরুদ্ধে ডক্টর ইউনূস সরকারকে জরুরি ও কঠিন পদক্ষেপ নিতে হবে। বিএনপি ও জামায়াতের সংঘর্ষে শেরপুরের শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম মারা গেছেন। হাফেজ মাওলানা রেজাউল করিমকে নৃশংসভাবে হত্যা করেছে বিএনপির সমর্থকরা। শেরপুরের ঝিনাইগাতিতে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষে উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হয়েছেন। দর্শক, এই মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তাল হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির মিছিল বের করেছে এবং সেই মিছিল বিএনপির বিরুদ্ধে মিছিল। জামাত এবং বিএনপির নেতার কর্মীদের মধ্যে যেইভাবে চেয়ার ভাঙ্গাভাঙ্গি, দৌড়াদৌড়ি, পিটাপিটি হয়েছে, সবাই ভিডিওটা দেখছেন না? প্রিয় দর্শক, শেরপুরে হত্যাকাণ্ড বিষয়ে আপনারা ইতিমধ্যে কিন্তু জেনে গেছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি শুরু করছি বেশ কিছুদিন আগের একটি কথা দিয়ে। প্রিয় দর্শক, জনাব তারেক রহমান তিনি কিন্তু লন্ডন থেকে যেদিন বাংলাদেশে আসে ঠিক সেই দিন ঢাকার মধ্যে বা ঢাকার 300 ফিটে গিয়ে একটি বক্তব্য দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান, আমাদের একটি প্ল্যান আছে, আমরা যদি নির্বাচনে ক্ষমতায় আসতে পারি তাহলে আমাদের এই প্ল্যানটি আমরা সাকসেস করব। প্রিয় দর্শক, এখন প্রশ্ন হচ্ছে, শেরপুরে যে হত্যাকাণ্ডটি হলো, এই হত্যাকাণ্ড হওয়ার আগেই কিন্তু বিএনপির একটি নেতা তার ফেসবুক আইডিতে বা ফেসবুকে পোস্ট দিয়েছিল যে শেরপুরে আজকে একটি হত্যাকাণ্ড হবে। প্রিয় দর্শক, সেই পোস্ট দেওয়ার পরে বা সেই পোস্ট দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু শেরপুরে জামাতের সেক্রেটারিকে প্রকাশ্যে গলা কেটে হত্যা করা হয়েছে। প্রিয় দর্শক, এখন প্রশ্ন আসছে, তাহলে কি আই হ্যাভ এ প্ল্যান, তারেক রহমানের এই মানুষ মারা প্ল্যানটি তারেক রহমান সাকসেস করতে যাচ্ছে? তা আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, প্রকাশ্যে যে গলা কেটে হত্যা করলো, এর কি সুস্থ তদন্ত করে সুস্থ বিচারের আওতায় নিয়ে এসে যারা এই কাজটি করেছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে এসে কঠিন শাস্তি প্রদান করা হোক? তা আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। দর্শক, এরই সাথে সাথে আরও যে বাকি ভিডিওর অংশবিশেষগুলো দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। শেরপুরের ঘটনায়, শেরপুরে বিএনপির যে পরিকল্পিত তারেক জিয়ার নির্দেশে যে বিএনপির সন্ত্রাস, বিএনপি যে তারেক জিয়ার আই হ্যাভ এ প্ল্যান, সেই আই হ্যাভ এ প্ল্যানের যে ইমপ্লিমেন্টেশন, মানুষ হত্যা করা, নারী নির্যাতন করা, বিএনপির বিরুদ্ধে দেশব্যাপী বিএনপির বিরুদ্ধে মানুষ জেগে উঠছে, তোলপাড় শুরু হয়েছে, প্রতিবাদের ঝড়। এমন কোন শ্রেণী পেশার মানুষ নাই যে বিএনপিকে এখন সন্ত্রাস বলছে না। কোনো বিবেকবান মানুষ এখন আর বিএনপির পক্ষে নাই। বিএনপির পক্ষে যারা আছে তারা একদম অন্ধ, যারা মোটামুটি নিউট্রাল। দেখেন, আমরা সুইং ভোট নিয়ে কথা বলছিলাম, আনডিসাইডেড ভোটার, যারা সিদ্ধান্ত নেয়নি এখনো যে কোন দলকে ভোট দিবে, তারা বিএনপিকে ভোট দিবে না এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আর তার বিকল্প যে জামাত, এটা তো সহজ নয়। তা আমি বলবো যে আপনাকে বিএনপিকে দেখতে পারেন না। আমি যতজনের সাথে কথা বলেছি, নারী পুরুষ অনেকের সাথে কথা বলি, তারা সবাই একমত যে বিএনপিকে ক্ষমতা আসতে দেওয়া যাবে, বিএনপিকে ভোট দেবে না। বিএনপি বিকল্প হিসেবে অধিকাংশ জামাতকে ভোট দিতে রাজি। কেউ কেউ বিএনপিকে ভোট দেবে না বিধিমূলকগুলো, জামাতের ক্ষেত্রে আপত্তি আছে। আমি তাদেরকে বলবো, বিএনপির বিকল্প হিসেবে জামাতকে ভোট দিয়ে দেখেন, ভালো হবে। তারপরও আপনি শিক্ষিত মানুষ, যদি আপনি জামাতকে আপত্তি করেন ঠিক আছে, আপনি না ভোট দেন, কিন্তু ধানের শীষে ভোট দিয়ে না। আপনি শুধু গণভোটে ভোট দেন, কিন্তু ধানের শীষে ভোটটা দিয়ে না, ধানের শীষে ভোট দিবেন না। আপনাকে দায় নিতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে যে নারী নির্যাতনকারীদের আপনি ভোট দিয়েছেন, নারীর প্রতি সহিংসতাকারীদের আপনি ভোট দিয়েছেন। অতএব আপনি বাঁচতে পারবেন না, আপনি পরকালে পাকড়াওয়ের শিকার হবেন। আপনি জেনে শুনে অপরাধীদের ভোট দিতে পারেন না, খুনিদের, যাদের ধানের শীষে রক্ত লেগে আছে, এই রক্ত মাখা ধানের শীষে ভোট দেওয়া যাবে না। তো দর্শক, শেরপুরের সেই ঘটনা যেহেতু পুরো বাংলাদেশে প্রতিবাদের ঝড় উঠেছে, প্রতিবাদটা শুরু হয়েছে ডাকসু থেকে। ডাকসু যে বার্তা দিয়েছে, এবি জুবায়ের থেকে শুরু করে মোসাদ্দেক, সাদিক কায়েম, ফরহাদরা, তারেক রহমান আপনার পাগলা কুত্তা সামলান। এবং এই ঘটনার দায় তারেক রহমানের। ডাকসুর কথার আরেকটা তাৎপর্য হচ্ছে, এবং তারেক রহমান নিজে এই ঘটনা ভিন্ন দিকে মধ্যে দেওয়ার চেষ্টা করছেন তার পালিত মিডিয়ার মাধ্যমে। অতএব ডাকসু যে পথ দেখিয়েছে, ডাকসু বাংলাদেশকে পথ দেখাবে, এটা আমি আগে বলেছি। সেই পথ ধরে পুরো বাংলাদেশের সেলিব্রিটি বলতে যাদেরকে বোঝায়, হাসনাত আব্দুল্লাহ থেকে শুরু করে যারা প্রকৃত সেলিব্রিটি, পলিটিক্যাল সেলিব্রিটি, সবাই প্রতিবাদ করছে, এই হায়নাদের বিরুদ্ধে কথা বলছে। অতএব
বিএনপি আওয়ামী লীগের চাইতে নিকৃষ্ট, আওয়ামী হায়ানার চাইতে নিকৃষ্ট, এটা জাতি এখন উপলব্ধি করছে, যার ফলে বিএনপির বিরুদ্ধে মানুষ জেগে উঠছে, তাদেরকে ভোট না দেওয়ার কথা বলছে। বিএনপি পিছু হতে বাধ্য হচ্ছে, পিছু হটবে। অলরেডি তাদের জেলা কমিটি স্থগিত করেছে। এখন কেন স্থগিত করেছে? তারা আগাম করেছে বলে তো স্থগিত করেছে। অতএব এখানে বিএনপি কিছু করার নাই, বিএনপি তো মুখ দেখাতে পারছে না, সামনে তো ধরা পড়বে, মাই খাবে, পুলিশের ডিম থেরাপি হবে। এখন অনেকে মুখ দেখাতে পারছে না, অনেকে লজ্জায় বিএনপি ছেড়ে জামাতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যা করেন ভাই 12 তারিখের আগে করেন, 13 তারিখ থেকে জামাতের কাছে সিরিয়াল পাওয়া আপনার জন্য কঠিন হয়ে যাবে। অতএব আগে লাইন দেন, 13 তারিখের পর পরিস্থিতি পাল্টে যাবে। তো দর্শক, এখানে এই যে প্রতিবাদের ঝড় এবং জামাতের পক্ষে জোয়ার, আর জামাতের পক্ষে না হলেও বিএনপির বিরুদ্ধে সবাই চলে গেছে। বিএনপি যদি 100 সিট পাওয়ার সম্ভাবনা থাকতো, ওইখানে ওটা 80টা নেমে গেছে। এবং নির্বাচন বলতে এরকম কত আকাম তারা করে বলা যায় না। দর্শক, শেরপুরে জেলা বিএনপির 41 সদস্যের আহ্বায়ক কমিটি স্থগিত। কেন স্থগিত করা হয়েছে? ওই যে আপনারা আগাম করেছেন, এখন জনগণের ভয়ে স্থগিত করেছেন। হ্যাঁ, এটাই, আপনারা বাঁচতে পারবেন না, দায় নেওয়া শুরু করেছেন। তবে আমরা বারবার বলেছি, এই ঘটনার পুরো দায় তারেক জিয়া বাংলাদেশে আসার আগে বিএনপি নিজেদের হত্যা করতো, সরাসরি নারী নির্যাতন করতো না, কিন্তু তারেক বাংলাদেশে আসার পর এখন প্রতিপক্ষকে হত্যা করে এবং নারী নির্যাতন করে। এটা তারেকের অ্যাচিভমেন্ট। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। যদিও এই স্থগিতাদেশ এটা আরেকটা খেলা, বিএনপি বহিষ্কার স্থগিতাদেশ এটা একটা খেলা। যেমন চাঁদাবাজির অভিযোগে, মানুষ হত্যার অভিযোগে বিএনপি প্রায় 8000 নেতাকর্মীকে বহিষ্কার করেছে গত 1.5 বছর। তাদের সবাইকে নির্বাচন উপলক্ষে তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করে দিয়েছে, প্রায় সবাইকে। নির্বাচন উপলক্ষে রবীন্দ্র ভাড়া সহ হাসান আল মাহমুদ সহ 2-4 জনকে বহিষ্কার করেছে। ওভারঅল আগে যারা চাঁদাবাজি করেছে, সন্ত্রাসী করে, অন্যের জমি দখল করে, হত্যা করে যারা বহিষ্কৃত হয়েছে, তাদের সবাইকে পথ ফিরিয়ে দেওয়া হয়েছে নির্বাচন উপলক্ষে। এখন যে স্থগিত করা হয়েছে, এটা জনরোষে পরে করতে বাধ্য হয়েছে, জনগণকে দেখানোর জন্য যে আমাদেরকে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভাই, আমরা তো দুঃখ প্রকাশ করছি। না, কোনো লাভ হবে না। কমিটি স্থগিত করে বাঁচবেন না, জেল খাটতে হবে, হত্যার বিচার হবে, ফাঁসির দড়িতে ঝুলতে হবে। নতুন বাংলাদেশে হাসনাত আব্দুল্লাহ, যারা নতুন বাংলাদেশটা বলেছেন, হাসনাত আব্দুল্লাহ বলছেন, যেটা অকল্পনীয়, আমি কল্পনা করতে পারিনি যে নতুন বাংলাদেশে এরকম লাশ পড়বে। বিএনপি কাজটা করেছে এবং বিএনপি তারেক রহমান, এরা যে আওয়ামী লীগের পক্ষে তো স্পষ্ট হয়েছে। তারেক রহমান যে ভারতের প্রেসক্রিপশনে এসেছেন, ওই টাইম ম্যাগাজিনের সাক্ষাৎকারও কিন্তু এটা বলেছেন। কি সেটা? যে এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করছেন, যে এখন আওয়ামী লীগ নিষিদ্ধ করেছেন, পরে যদি আমাকে নিষিদ্ধ করে দেন, তার মানে আওয়ামী লীগকে একটা যথাযথ রাজনৈতিক দল মনে করে তারেক রহমান, তাদের নিষিদ্ধ করা ঠিক হয়নি, এটা তার অবস্থান। এবং তারেক রহমান নিজেও যেহেতু আওয়ামী লীগের মতো নিকৃষ্ট, আওয়ামী লীগের মতো সন্ত্রাস, অতএব তিনি ভয় আছেন যে তাকে আবার নিষিদ্ধ করা হয় কিনা। হ্যাঁ, আপনি যদি আওয়ামী লীগের মতো আকাম করেন, অবশ্যই নিষিদ্ধ করা হবে এবং আপনি ভারতও পালাতে পারবেন না, আপনাকে পালাতে হবে বঙ্গোপসাগরের মাঝখানে, কারণ ভারত পাকিস্তান কেউ আপনাকে জায়গা দেবে না। পাকিস্তান নিতে পারে, কারণ আপনার জন্ম পাকিস্তানে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সিরাজুল ইসলাম সদস্য সচিব বিএম মামুনুর রশিদ পলাশের নেতৃত্বে শেরপুর জেলা বিএনপি আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়েছে। লোক দেখানো, চাপে পড়ে। তবে চাপে যে পড়েছে এটা তো বোঝা গেল, অ্যাটলিস্ট রাজনীতিতে বাধ্য হচ্ছে এবং পিছু হচ্ছে, এটা তো স্পষ্ট হয়ে গেল। নাটক কলকাতা যাই করুক, আবারও কাউকে খুন হতে হবে কল্পনা করতে পারি না। এবার নতুন বাংলাদেশে এই অকল্পনীয় ঘটনা বিএনপি ঘটাচ্ছে। অতএব এবার যদি দর্শক আপনি বিএনপিকে ভোট না দেন, জামাতকে ক্ষমতায় আনেন, তাহলে বিএনপিও পরে ভালো হয়ে যেতে বাধ্য হবে। জামাত ক্ষমতা আসলে কোনো অপরাধী থাকবে না, তখন যারা বিএনপি করে ভালো মানুষ বিএনপি করবে। আর বিএনপি নিজেরাও একটা শিক্ষা হবে, একটা উপলব্ধি হবে যে সে আগের মতো চাঁদাবাজি রাজনীতি করলে ভোটে জেতা যায় না। আকাশচুম্বী জনপ্রিয় দল বিএনপি এখন মাটির সাথে ধসে পড়ে, তারা এখন বিরোধী দল হয়েছে, ফার্স্ট হতে পারেনি, ফার্স্ট হয়ে গেছে জামাত। অতএব বিএনপিকে ভোট দিয়েন না, তারাও উপলব্ধি করুক যেগুলো ছাড়তে হবে, তারপরে সবাই মিলেমিশে ভালো দিন নিয়ে একটা রাজনীতি চলবে। ঘুরে ফিরে বিএনপি আবার ক্ষমতা আসুক, কিন্তু বিএনপি বুঝুক যে আকাম করে ক্ষমতা আসা যায় না, এগুলো ছাড়তে হবে, মানুষের মন জয় করতে হবে, জামাতের মতো পজিটিভ হেলদি পলিটিক্স করতে হবে, তাহলে আমরা সফল হব। একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। শেরপুর 3 আসন ঝিনাইগাতি এবং শ্রীবর্দী উপজেলা নিয়ে গঠিত এই উপজেলার জামাতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে বিএনপির সন্ত্রাসীরা। ঘটনার বিবরণে জানা যাচ্ছে, শ্রীবর্দী উপজেলা রিটার্নিং কর্মকর্তার আহ্বানে প্রার্থীদের ইস্তেহার পাঠের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অর্থাৎ বিএনপি এবং অন্যান্য জামাত ইসলাম, অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল আছে, তারা প্রকাশ্য জনসম্মুখে তারা তাদের নির্বাচনী ইস্তেহার পাঠ করবেন। নির্দিষ্ট সময় দেওয়া ছিল। জামাত ইসলামের যিনি প্রার্থী নুরুজ্জামান বাদল, তিনি তার লোকজন নিয়ে যথাসময়ে অনুষ্ঠানস্থলে হাজির হন এবং যে সামনের সারিতে যে আসনগুলো ফাঁকা ছিল সেখানে বসে পড়েন। এটি তো স্বাভাবিক। কোনো অনুষ্ঠানে আপনি গেছেন, সামনে চেয়ার ফাঁকা আছে, আপনি যদি পিছনের চেয়ারে বসেন, তাহলে আপনাকে আর যাই হোক মানুষ বলা চলে না, অসভ্য, ইতর, বর্বর বলা চলে। আর জামাত ইসলাম, আপনারা জানেন, বাংলাদেশের একমাত্র নিয়মানুবর্তিক দল হচ্ছে জামাত ইসলাম। সময়ের ব্যাপারে তারা এত পাংচুয়াল। তাদের কোনো অনুষ্ঠান যদি মনে করেন বিকাল 3টায় দেয়া থাকে, যে 3টায় শুরু হবে, 3টা মানে 3টা এক নয়, 3টা, এবং সেটা যদি ঝড়, তুফান, সাইক্লোন, ঘূর্ণিঝড়, টর্নেডো যাই হোক, ওই 3টার সময় তারা সেখানে গিয়ে উপস্থিত হবে। তো সেখানে তারা গিয়ে যথারীতি সামনে চেয়ারে বসেছে। অনুষ্ঠান শুরুরও বেশ খানি পরে বিএনপি যিনি প্রার্থী রবিউল ইসলাম, তিনি তার সন্ত্রাসী বাহিনী নিয়ে সেখানে উপস্থিত হন। তারা সামনে জায়গা না পেয়ে জামাতের নেতাকর্মীদের উপরে চড়াও হয় এবং জোর করে তাদেরকে সেখান থেকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করে। তাদেরকে উঠিয়ে দিয়ে তারা সামনে বসার চেষ্টা করে। প্রশাসন তাদেরকে বাধা দেয় এবং এটি করতে তাদেরকে বিরত রাখে। তারা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রথমেই তারা জামাতের নেতাকর্মীদের উপরে দেশীয় অস্ত্রশস্ত্র, দা, কুড়াল, রামদা ইত্যাদি নিয়ে, হাসুয়া, এগুলো নিয়ে তারা ঝাঁপিয়ে পড়ে এবং নির্মমভাবে কুপিয়ে জামাতের প্রায় 30 জনের মতো আহত করে। তার আগে, এই অনুষ্ঠান শুরুর আগে
দেখুন বিএনপির এক সন্ত্রাসী তিনি ফেসবুকে সরাসরি পোস্ট দেন যে বাদলকে যেখানে পাবো সেখানে দেখা মাত্র জবাই করবো। বাদল হচ্ছে নুরুজ্জামান বাদল, জামাতের এমপি প্রার্থী, ওই শেরপুর 3 আসনের। এই উদ্দেশ্য নিয়ে মূলত তারা বাদলকে জবাই করার জন্য তারা সেই অস্ত্রশস্ত্র নিয়ে তারা সেখানে গিয়েছিল। বাদলকে হাতের নাগালে না পেয়ে তারা কাছে জামাতের সেক্রেটারি রেজাউল করিমকে পায়, রেজাউল করিমকে উপর্যুপরি তারা সেখানে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে, এক পর্যায়ে তাকে জবাই করে হসপিটালে নেওয়ার পথেই তিনি মারা যান। এখন সর্বশেষ খবর পর্যন্ত শোনা যাচ্ছে সেখানে প্রায় সেনাবাহিনী সহ 200 জনের মতো আহত, এর ভিতরে 30 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনাবাহিনী এগিয়ে গেলে বিএনপির সন্ত্রাসীরা সেনাবাহিনীকেও আক্রমণ করে বসে এবং বেশ কয়েকজন সেনাবাহিনীর সদস্য আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এই যে ঘটনা, এই ঘটনার মাধ্যমে, এই হত্যার মাধ্যমে বিএনপি কি বার্তা দিল বাংলাদেশের রাজনীতিতে বা পৃথিবীর রাজনীতিতে? বিএনপি কি চাচ্ছে যে মানুষ হত্যা করে শেখ হাসিনা যেরকম দীর্ঘদিন ধরে হত্যা গুম খুন করে তার মসনদ টিকিয়ে রাখার চেষ্টা করেছিল, সে কিন্তু পারে নাই শেষ পর্যন্ত। আর বিএনপি ক্ষমতার মোহে এত পাগল এবং অন্ধ হয়ে গেছে, এত উন্মাদ হয়ে গেছে যে তারা তাদের নির্বাচনী প্রচারণা শুরুই করলো তারা হত্যা দিয়ে। এবং 2026 সালের 13শ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী হত্যার প্রথম হত্যাকারী দল হচ্ছে বিএনপি এবং এই হত্যার শিকার প্রথম শহীদ হচ্ছে মাওলানা রেজাউল করিম। এর আগে 5 আগস্টের পরে ছাত্র দল হত্যার উদ্বোধন করে দিয়েছে তেজগাঁও কলেজে শামীম নামের একটি ছেলেকে, নিরীহ নিরপরাধ একটি ছাত্র, কিন্তু উসমান হাদির আদর্শে সে উজ্জীবিত। তেজগাঁও কলেজের ছাত্র দল দীর্ঘদিন ধরে মাদক, চাঁদাবাজি, ইয়াবা এবং গাঁজার ব্যবসা করে আসছিল। শামীম সেটাকে বাধা দিয়েছিল। শামীমকে তারা নির্মমভাবে আবরার ফাহাদের মতো পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। এই মাত্র কয়েকদিন আগে বাংলাদেশের কোনো মিডিয়া এই খবর ধামাচাপা দেওয়ার জন্য সমস্ত চেষ্টা করেছে। আবার এই যে মাওলানা রেজাউল করিমকে হত্যা করলো বিএনপির সন্ত্রাসীরা, কোনো মিডিয়া এ ব্যাপারে সবাই একেবারে একজোট হয়ে তারা খবরটা হাইপ করার চেষ্টা করছে। তাদের এই খবর কোনো মিডিয়ায় নাই, হাতে গোনা 2-1টা মিডিয়া এই খবর দিয়েছে। দেখুন, আওয়ামী লীগ, বিএনপি এবং এই মিডিয়া, সব তো মিডিয়াগুলো তো সব আওয়ামী লীগের। আওয়ামী লীগ পালিয়ে গেছে, বিএনপি এখন তাদের হয়ে সমস্ত কাজ করে দিচ্ছে এবং মিডিয়া তাদেরকে সহযোগিতা করছে। এখানে মিডিয়া জামাতের উপরে প্রতিশোধ নিচ্ছে, কারণ তারা তো জানে শেখ হাসিনা জানে কে শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে, কারা, কাদের কারণে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। তাহলে তার হাতে বানানো মিডিয়াগুলোকে বলে দিয়েছে। এই মিডিয়াগুলোর একটা ক্ষোভ আছে না? এই মিডিয়াগুলো যে কোনোভাবে উঠে পড়ে লেগেছে জামাতকে শায়েস্তা করার, এবং আওয়ামী লীগকে দিয়ে তো আর সম্ভব না, এখন বিএনপিকে দিয়ে তারা জামাতকে শায়েস্তা করবে। যার কারণে জামাতের নেতাদেরকে হত্যা করা হলো, তারপরেও তাদের এ ব্যাপারে কোনো নিউজ নাই। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনের নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।